নৌযুদ্ধ বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা গুরুতর জায়গায় দাঁড়িয়ে রয়েছে যেটা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে। এবারে আমরা জানি যে বারবার কিন্তু ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করে আসছিলেন যে ন্যাটো কোনোভাবেই ট্রাম্পের পাশে দাঁড়াচ্ছে না বা আমেরিকার পাশে দাঁড়াচ্ছে না। এবারে যদি আমরা দেখি যে এবার ইরান যে অবস্থায়, তার যে অবস্থান, এবারে যদি ইরানের পাশে এসে রাশিয়া দাঁড়ায়, ইরানের পাশে যদি এবারে সে চীন দাঁড়ায়, তাহলে কি ন্যাটোকে এবারে তার অবস্থান বদলাতে পারে? বা যে কারণে ন্যাটো গঠন করা হয়েছিল সেই কারণকে বাস্তবায়িত করতে এবার তাহলে কি ন্যাটো আবার আমেরিকার সঙ্গে হাত মেলাতে পারে, আমেরিকার পাশে এসে দাঁড়াতে পারে? দেখো, এই যুদ্ধের শুরুতে যখন ডোনাল্ড ট্রাম্প ন্যাটো কান্ট্রিকে অ্যাপিল করেছিল যে তোমরা আমাদের সাহায্য করো এই যুদ্ধে, নেটো কান্ট্রি কিন্তু তাতে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে নো, উই আর নট ইনভলভড ইন ইট, আমরা এর মধ্যে ইনভলভ হতে চাই না। তার কারণ এই যুদ্ধ শুরু করার আগে নর্মালি ন্যাটোর যে কনভেনশন, যে ন্যাটোকে কনফিডেন্সে নিতে হবে যে কেন এই ধরনের একটা যুদ্ধ শুরু করছে আমেরিকা, সেটা আমেরিকা করেনি। আর তারপর ন্যাটোর সেখানে ইন্টারেস্ট যে কেন কেন আমরা ইরানের এগেনস্টে এভাবে করতে যাব। তার কারণ ন্যাটোর অনেক ইউরোপিয়ান কান্ট্রি এই ইরানের ওপর বা মধ্যপ্রাচ্যের ওপর অয়েল বা এনার্জির ওপরে নির্ভর করে। এখানে প্রথম থেকেই কিন্তু তারা সেটাকে সেটাকে তারা মানল না। এবারে আসি অপারেট কি হলো, ন্যাটোর যে মেইন চারটে শক্তি ইউকে, ফ্রান্স, ইটালি অ্যান্ড জার্মানি, এই চারটে দেশ কিন্তু এক হয়ে প্যারিসে একটা মিটিং করলো, চারটে দেশের একদম হেড মিটিং করে তারা বললো, ইরানকে তারা কনফিডেন্সে নিয়েছিল, কনফিডেন্সে নিয়ে তারা ডিসাইড করলো, ইরান বললো যে স্টেট অফ হরমুজকে আমরা খুলে দিচ্ছি, ইট উইল বি ওপেন টু এভরিওয়ান উইথ লিটল বিট অফ কন্ডিশন অফ আওয়ার্স। কিন্তু তারপর ইউএসএ কি করলো, যে বললো ঠিক আছে আমরা কিন্তু ব্লকেজ তুলছি না, আমরা ব্লকেজ করবোই, আর ইরানের কোনো জাহাজকে আমরা এই স্টেট অফ হরমুজ দিয়ে বার করতে দেবো না বা ঢুকতে দেবো না। সেখানে কিন্তু ভারতীয় যুদ্ধ জাহাজের ওপর বা যুদ্ধ জাহাজ নয়, কমার্শিয়াল জাহাজের ওপরে যখন ফায়ারটা হলো, সেখানে কিন্তু ফ্রান্সও বলছে যে আমাদের, বা ইউকেবি বলছে ওদেরও কোনো জাহাজের ওপর কিন্তু এরকম ওয়ার্নিং শট করা হয়েছিল, যেটা স্টেট অফ হরমুজের মধ্যে রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে নেটো এখনো ওই তাদের মত বদলিয়ে আবার আমেরিকার দিকে যাবে, যে এই যুদ্ধে যদি আবার এই নৌযুদ্ধটা যদি শুরু হয়ে যায়, যে বিশ্বযুদ্ধে আমরা আমেরিকার হয়ে যুদ্ধ করব, আমার মনে হয় সেটা হবে না। তার কারণ নেটো কান্ট্রি এর মধ্যে জড়াতে চাইবে না, যেভাবে আমেরিকা যুদ্ধটা শুরু করেছিল। এবারে আমি বলি যে এখন যদি নৌযুদ্ধটা শুরু হয়, তারও কিন্তু রেসপন্সিবিলিটি উইল বি উইথ ইউএসএ, উইথ আমেরিকা। তার কারণ এই নৌযুদ্ধটা শুরু করলো বাই সিজার অফ ইরানিয়ান কমার্শিয়াল ভেহিকল শিপ বাই ফোর্স, তার মানে যুদ্ধ আমেরিকা শুরু করলো, সেটার রিয়াকশন তো হবেই। ইরানের দিক থেকে তো রিয়াকশন অলরেডি, তারা ড্রোন টোন মারছে, কিন্তু কত বড় কিসের ওপরে ড্রোন মারছে, ওই জাহাজটাকে সিজ করলো, সেটাকে রিলিজ করতে ড্রোন মারছে কিনা, এই ডিটেল গুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমি আমি কিন্তু আমি ইরান এই জায়গা থেকে ইউএইর একটা কথা একটু তুলতে চাই স্যার। ইউএই কিন্তু ইতিমধ্যেই জানিয়েছে যে যেভাবে যুদ্ধ চলছে, এই যুদ্ধ যদি থামানো না হয় বা আমেরিকা যদি এই যুদ্ধ থেকে যদি সরে যাওয়া বা যদি এই যুদ্ধকে যদি শান্ত করার মতো যদি পরিস্থিতি সৃষ্টি না করে, তাহলে এবারে ডলারের বিকল্প হিসেবে চীনা ইউয়ানকে তুলে ধরার কথা বলা হচ্ছে। যে এক্ষেত্রে আমরা তেল বিক্রির ক্ষেত্রে হোক বা অন্যান্য জিনিসপত্রের ব্যবসার ক্ষেত্রে হোক, এবারে তাহলে আমরা চীনা ইউয়ানের ব্যবহার করব। তাহলে এক্ষেত্রে কি বলা যেতে পারে যে এই যে যুদ্ধের যে পরিস্থিতি বা এই যে অ্যাটাকগুলো যেগুলো হচ্ছে, এবারে কি তাহলে এটা কি ধীরে ধীরে বিশ্বের বাজারে তাহলে কি চীনের একটা আধিপত্য বিস্তারে কি সাহায্য করে দিচ্ছে? চীন তাহলে কি এবার ধীরে ধীরে উঠে আসছে? দেখো, এটা অত্যন্ত ইন্টারেস্টিং প্রশ্ন করলে। অনেক আগের থেকেই কিন্তু এই ধরনের একটা একটা গসিপ বলবো না, এই ধরনের একটা পারসেপশন চলছিল যে ইরান হয়তো বলবে যে আমরা আমাদের অয়েল বা আমাদের যে এনার্জি, যে গ্যাস, তার যে প্রাইস, সেটা আমরা ডলারে না নিয়ে আমরা সেটা চাইনিজ ইয়েনে নেব বা রাশিয়ান রুবলে নেব। সেটা কিন্তু একটা একটা এই ধরনের পারসেপশন কিন্তু আছে বিশ্বব্যাপী। আর সেটা যদি হয়, তাহলে ইকোনমিক্যালি
ইট উইল বি ডুমসডে ফর ইউএসএ। তার কারণ যদি এই অয়েল বা natural gas, যেটার উপরে বিশ্বের ইকোনমি ডিপেন্ড করে, তার প্রাইসের উপরে, তার ওঠানামার উপরে বিশ্বের ইকোনমি ডিপেন্ড করে। আর আমেরিকার ইকোনমি ডিপেন্ড করে ওই ডলার। ওই ডলারের ইজ দি কারেন্সি যা দিয়ে বিশ্বের সমস্ত দেশ এই বিজনেসটাকে চালু রেখেছে, যেটা আমেরিকা মনে করে, যার ফলে তাদের ইকোনমি হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট ইকোনমি ইন দি ওয়ার্ল্ড। আর যদি এই ডলারটা নেমে গেল, নেমে গিয়ে চাইনিজ ইয়েন বা রাশিয়ান রুবল চলে এলো, তাহলে বিশ্বের বহু দেশ কিন্তু বলবে আমরা এখন ডলারে নেব না, আমাদের যা কিছু বাণিজ্যিক পেমেন্ট হয় সেগুলো ইয়েনে হবে বা রুবলে হবে। তার মানে আমেরিকা ইকোনমিক্যালি ইট উইল বি ডুমসডে ফর আমেরিকা। তাই এটা একটা ইকোনমিক ব্রহ্মাস্ত্র যদি এটা হয়, তাহলে ইরানের দিক থেকে এটা হবে ইকোনমিক ব্রহ্মাস্ত্র অন আমেরিকা। মানে আমেরিকার উপরে ব্রহ্মাস্ত্র ছোড়া হলো, এই ব্রহ্মাস্ত্র থেকে আমেরিকা আর বাঁচতে পারবে না। তো এইটাই তার কনোটেশন। এটা জানি না আলটিমেটলি হবে কিনা বা আমেরিকা করতে দেবে কিনা, টাইম উইল প্রুভ। আর সেটা ডিপেন্ড করবে এই যুদ্ধে আলটিমেটলি কে জয়ী হলো, ইরান জয়ী হলো বা চায়না রাশিয়া ইরান জয়ী হলো, এই যে এখন এই আমেরিকা জায়গা থেকে তো ইসরায়েল। আর বারবার স্যার ব্রিক্সের কথাটাই কিন্তু বলার কথাটাই যেন মাথায় চলে আসছে। তাহলে কি ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলোকে ভয় পেয়ে কি তাহলে আমেরিকা এই যুদ্ধটা বাঁধিয়ে দিল, এবং এই যুদ্ধর যেন কোনো শেষ হচ্ছে না, সেটা কি ব্রিক্সকে ভয় পেয়ে? দেখো, ব্রিক্সকে আমি এর মধ্যে আনবো, ধীরে ধীরে আসছে ফ্রম দ্য ইকোনমিক সাইড। কিন্তু ওরা যখন সৃষ্টি হয়েছিল, যেরকম ব্রাজিল, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, চাইনা, এই যে দেশগুলো, এগুলো বেসিক্যালি ব্রিক্স করেছিল কমার্শিয়াল পারপাস, ট্রেড কমার্শিয়াল পারপাসে। পারপাস কিন্তু তার খুব একটা ছিল না। কিন্তু যেহেতু এই যুদ্ধটা আমরা দেখছি যে মিলিটারি সাইড থেকে ইকোনমিক সাইডে চলে গেল, আর ইকোনমিক সাইড থেকে আবার হিউম্যান সাইডে চলে গেল, তার মানে ব্রিক্সের যে দেশগুলো, তারাও কিন্তু চাইবে যে শুধু আমেরিকাকে আউট করে দিয়ে সেখানে রাশিয়া, চায়না বা ইন্ডিয়া, এই এই যে জোট, এই জোটের দিকে গিয়ে ওই পারসেপশনটা শুধু ট্রেড আর কমার্স ছাড়া ছেড়ে দিয়েও, যে যদি মিলিটারিলি একটা বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরাও কিন্তু তোমাকে সাপোর্ট করবো। তার মানে তারা এই দিকে, এই ব্লকে চলে আসবে। আর নেটোকে, যেরকম রাইটলি তুই বললে যে নেটোকে এখনো পর্যন্ত কোন দিকে যে যাবে, তারা কোন ব্লকে যাবে, সেটা বলা মুশকিল। কিন্তু নেটো ইটসেলফ উইল কুড বি ওয়ান ব্লক।